গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহুর। গাজায় নিহতদের ৮৩%ই বেসামরিক। গাজা সিটি এবং সংশ্লিষ্ট অঞ্চলগুলোয় দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের। পরিকল্পিতভাবে এই সংকট সৃষ্টি করেছে ইসরায়েল। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে ভারতে আম্বানি গ্রুপের তেল আমদানি বেড়েছে ৪৭%। অল্প দামে কিনে উচ্চ মূল্যে রফতানি করা হয়েছে ইউরোপে। গ্রহণযোগ্য শর্তে গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার গাজায় যুদ্ধরত সেনাদের সাথে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম বলছে, আলোচনা নতুন স্থান নির্ধারণ হলে সেখানে প্রতিনিধি পাঠাবে তেল আবিব। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর এক গোপন ডেটাবেস থেকে জানা গেছে, গাজায় নিহতদের মধ্যে ৮৩%ই বেসামরিক। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই গাজা সিটি দখলের নামে চলছে ইসরায়েলি বর্বরতা। প্রায় ২ বছরের যুদ্ধে এমনিতেই চরম বিপর্যস্ত ফিলিস্তিনিরা, তার উপর উপত্যকার অন্যতম জনবহুল এলাকায় নতুন করে হামলার জেরে আরও শোচনীয় পরিস্থিতির শঙ্কা জাতিসংঘের। এমন বর্বর আচরণে যখন বাড়ছে বিশ্বজুড়ে ক্ষোভ, তখন গ্রহণযোগ্য শর্তে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা শুরুর নির্দেশ দেওয়ার দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও এখনও গাজা সিটি দখলে অনড় অবস্থানের কথাও জানিয়েছেন তিনি। গাজা সিটি দখল এবং হামাসকে পরাজিত করার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যে রিজার্ভ এবং নিয়মিত সেনাদের প্রতি কৃতজ্ঞ। একই সাথে বাদবাকি জিম্মির মুক্তি এবং গ্রহণযোগ্য শর্তে গাজায় যুদ্ধের শেষ করতে অবিলম্বে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি। যুদ্ধবিরতির আলোচনা শুরুর নির্দেশ দিলেও এখন পর্যন্ত মিশর কিংবা কাতারে কোনো প্রতিনিধি পাঠায়নি দেশটি। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম অবশ্য দাবি করেছে, আলোচনার নতুন স্থান নির্ধারিত হলে সেখানে প্রতিনিধি পাঠাবেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা নিয়ে দেশটির সেনাবাহিনীর সংবেদনশীল ডাটাবেজে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। দ্য গার্ডিয়ান ও ইসরায়েলি ফিলিস্তিনি প্রকাশনা সংস্থা +972 ম্যাগাজিনের এক যৌথ তদন্ত প্রতিবেদন বলছে, গত মে মাস পর্যন্ত তেল আবিবের গোয়েন্দারা ৮৯০০ নিহত ফিলিস্তিনি যোদ্ধার নাম তালিকাভুক্ত করেছে। সে সময় মোট নিহত হয়েছিল ৫৩,০০০ ফিলিস্তিনি। অর্থাৎ ইসরায়েলের হামলায় যাদের প্রাণ গিয়েছে তাদের মধ্যে ৮৩% বা ৬ জনের ৫ জনই বেসামরিক। বিশ্লেষকরা বলছেন, যা গণহত্যার স্পষ্ট প্রমাণ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুদ্ধে আগ্রহ হারাচ্ছেন ইসরায়েলি সেনারা। গাজা সিটি দখলে যখন তেল আবিব মরিয়া, সে সময় দেশটির এক বিশ্ববিদ্যালয়ে এই তথ্য জরিপে উঠে এসেছে। যুদ্ধরত ৩ শতাধিক রিজার্ভ সেনার উপরে চালানো হয় এই জরিপ, যাদের ২৫% জানিয়েছেন গাজা অভিযানে তাদের অনাগ্রহের কথা। এছাড়া ৪৭% প্রকাশ করেছেন নেতানিয়াহুর যুদ্ধ পরিকল্পনা নিয়ে নেতিবাচক মনোভাব। গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ করেন দেশটির এয়ারফোর্সের সাবেক সদস্যরা। বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে চলা বিক্ষোভে যোগ দিয়েছেন যুদ্ধফেরত অনেক রিজার্ভ সেনাও। আমরা সরকারকে আহ্বান জানাই, সব জিম্মিকে ফিরিয়ে আনুন। এর জন্য যদি যুদ্ধ বন্ধ করতে হয় তবে সেটি করুন। সময়ের সাথে সাথে জিম্মিদের জীবিত থাকার সম্ভাবনা কমে আসছে। আন্দোলনে বিমান বাহিনীর অনেক সাবেক পাইলট রয়েছে। আমরা জিম্মিদের বাড়ি ফেরানোর জন্য বিক্ষোভ করছি। মৃত ও জীবিত সবাইকে ফিরিয়ে আনতে হবে আর এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। এদিকে গাজা সিটি দখলের নামে যখন নতুন করে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল, তখন জানা গেল ২৫.৭% যুদ্ধরত রিজার্ভ সেনার যুদ্ধের আগ্রহ উল্লেখযোগ্য হারে কমে গেছে। ৩ শতাধিক সেনার ওপর দেশটির হিব্রু বিশ্ববিদ্যালয়ের চালানো জরিপে আরও ১০% জানিয়েছেন ধীরে ধীরে সমর আগ্রহ কমছে তাদেরও। যুদ্ধ নিয়ে মনোভাব জানতে চাইলে ৪৭% রিজার্ভ সেনাই নেতানিয়াহুর পরিকল্পনা এবং জিম্মিদের জীবন নিয়ে উদাসীনতায় নেতিবাচক মন্তব্য করেছেন। সামরিক বাহিনীর অনেক সাবেক ও বর্তমান সদস্যই মনে করেন, নেতানিয়াহু এখন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করছে। ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য ১,৬৯,০০০-এর কিছু বেশি। বিপরীতে রিজার্ভ সেনা ৪.৫ লাখের উপরে। বিভিন্ন যুদ্ধে দেশটি রিজার্ভ সেনাদের উপর অনেকটাই নির্ভরশীল। গাজায় আগ্রাসন শুরুর পর ৩,৬০,০০০ রিজার্ভ সেনাকে তলব করা হয়েছে, যা ১৯৭৩ সালের ইয়ম কিপুর যুদ্ধের পর সর্বোচ্চ।
মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শীঘ্রই নরকের দরজা খোলা হবে গাজায়, হামাসকে হুঁশিয়ারি দিয়ে বললেন ইসরায়েলি প্রধান প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বলেছেন এখনই যুদ্ধ থামিয়ে জিম্মিদের হস্তান্তর করতে হবে হামাসকে, আর শর্ত মেনে না নিলে গাজা সিটির অবস্থা হবে আইটিএফ এর অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাফা কিংবা বেথানুনের মতো। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এরই মধ্যে গাজা সিটি দখলে নতুন করে ব্যাপক ধ্বংস চালাতে শুরু করেছে ইসরায়েল, আর তাদের এই পদক্ষেপে বাধা দিলে হামাসকে নিঃশেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের অঞ্চলগুলোয় দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। উপত্যকার বর্তমান পরিস্থিতি দুর্ভিক্ষের পঞ্চম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আইপিসি। সর্বোচ্চ এ ধাপে চরম ক্ষুধায় মারা যেতে পারে বহু মানুষ। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ চরম আকার দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে খান ইউনিস, দেইর আল বালা সহ আরও বেশ কিছু এলাকায়। গাজা জুড়ে এতে 5 লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে বলে জানায় আন্তর্জাতিক সংস্থাটি। এছাড়া আরও প্রায় 10,70,000 অর্থাৎ উপত্যকার 54% মানুষ ফেজ 4 বা জরুরি অবস্থায় রয়েছে। 3,96,000 মানুষ রয়েছে ফেজ 3-তে। জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে চরম অপুষ্টির শিকার গাজার প্রায় 1.5 লাখ শিশু, যদিও এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। মার্কিন ভিসাধারীদের রেকর্ড পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন করে মূল্যায়ন করা হবে দেশটির 5.5 কোটিরও বেশি ভিসাধারীর রেকর্ড। যাচাই বাছাই করা হবে বেশ কয়েকটি সূচক। অভিবাসন নীতি লঙ্ঘনের ঘটনা পাওয়া গেলে বাতিল করা হবে ভিসা, ফেরত পাঠানো হবে দেশে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্টেট ডিপার্টমেন্ট। এতে ভিসার মেয়াদ, অপরাধমূলক কার্যকলাপ, জননিরাপত্তার জন্য হুমকি, সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ কিংবা সন্ত্রাসী সংগঠনকে সহায়তা এসব বিষয়ে পুনর্নিরীক্ষণের কথা জানায় ট্রাম্প প্রশাসন। ঘোষণাটি কিছুক্ষণ আগে বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য কর্মী ভিসা বন্ধের সিদ্ধান্ত জানায় ওয়াশিংটন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে অভিবাসনের বিরুদ্ধে কঠোর সব ব্যবস্থা নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রাজপরিবারকে অপমান করার অভিযোগ থেকে দায়মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। শুক্রবার তার বিরুদ্ধে চলমান এই মামলা খারিজ করে দিয়েছেন ব্যাংককের একটি আদালত। এ সময় আদালত জানায় যেসব তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে তা তাকে দোষী সাব্যস্ত করতে যথেষ্ট নয়। থাইল্যান্ডের রাজা ও রাজপরিবারের সদস্যদের সমালোচনা করা ফৌজদারি অপরাধ। দোষ প্রমাণিত হলে প্রভাবশালী এই রাজনীতিবিদ 15 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতেন। 1 দশক আগে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ মাধ্যমে সামরিক বাহিনীর কু নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে রাজপরিবারকে অবমাননার অভিযোগে এই মামলা করেছিল রাষ্ট্রপক্ষ। 10 বছর ধরে চীন সীমান্তে গোপন মিসাইল ঘাঁটি বানিয়েছে উত্তর কোরিয়া। নির্মাণ শুরুর 21 বছর পরে যা পশ্চিমারা ধরতে পেরেছে। বিশেষ প্রতিবেদনের মধ্য দিয়ে পিয়ংইয়ং এর গোপন ঘাঁটির তথ্য এবার বিশ্বের সামনে উন্মোচন করল মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক CSIS। বলা হচ্ছে ঘাঁটিতে থাকা অন্তত 9টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্রের জন্য। চীন সীমান্ত থেকে মাত্র 27 কিলোমিটারের দূরত্ব, সরু পাহাড়ি উপত্যকার মাঝেই চলছে সামরিক কর্মযজ্ঞ। 2004 সালে দুর্গম অঞ্চলটিতে মিসাইল ঘাঁটি বানানো শুরু করে পিয়ংইয়ং, যার কাজ শেষ হয় 2014 সালে। বর্তমানে উত্তর কোরিয়ার সবচেয়ে সক্রিয় ঘাঁটিগুলোর একটি সিনপোংটং মিসাইল বেস। দুদিন আগেও যা অজানা ছিল বিশ্ববাসীর কাছে। নির্মাণ কাজের 2 দশক পর ঘাঁটির অস্তিত্ব প্রকাশ্যে আনলো ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS। বিশেষ প্রতিবেদনে জানায় যুক্তরাষ্ট্রের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে সামরিক স্থাপনাটি, কেননা এর অবস্থান একদম চীন ঘেঁষে, যেখানে হামলা চালাতে গেলে ক্ষতি হতে পারে চীনেও। চীনের এত কাছে ঘাঁটি তৈরি করে উত্তর কোরিয়া হয়তো বেইজিং এর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে রাজনৈতিক ঝুঁকি ও অনিশ্চয়তাকে কাজে লাগাতে চাইবে। এর মাধ্যমে তারা যে কোনো হামলা ঠেকানোর কৌশলও গ্রহণ করতে পারে। 22 বর্গ কিলোমিটারের মিসাইল ঘাঁটিটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টের চেয়েও বড়। ধারণা করা হয় এখানে অন্তত 9টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা আছে, যার মধ্যে থাকতে পারে পারমাণবিক সক্ষমতা সমৃদ্ধ হোয়াসং 15 বা 18 ক্ষেপণাস্ত্র। দাবি করা হয় এগুলো যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। দুর্গম এই ঘাঁটিতে মোতায়েন রয়েছে ট্রান্সপোর্টার এবং মোবাইল লঞ্চার। যুদ্ধকালীন সময়ে যা দিয়ে দ্রুত স্থান বদল করে মিসাইল উৎক্ষেপণ করা যাবে। বলা হচ্ছে উত্তর কোরিয়ার অঘোষিত এমন আরও 15 থেকে 20টি ঘাঁটি রয়েছে, যেগুলো নর্থ কোরিয়ার মিসাইল বেল্টের অংশ। অনিক রহমান, যমুনা নিউজ। ইউক্রেন যুদ্ধের পর
রাশিয়া থেকেই প্রায় 47% বেড়েছে ভারতের জ্বালানি তেল রফতানি। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্সের মাধ্যমে এসব তেল আমদানি করা হয়েছে। স্বল্প দামে এসব তেল কিনে তা পরিশোধনের পর উচ্চ মূল্যে রফতানি করা হয়েছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয়া পশ্চিমেরই বিভিন্ন দেশে। আল জাজিরা বলছে, এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নে রফতানি হয়েছে প্রায় $2000 বিলিয়ন তেল। ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো, যার মধ্যে অন্যতম রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখে ভারত। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে ভারতে তেল আমদানি বেড়েছে 47%। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে আনা হয়েছে এসব তেল, যা পরিচালনা করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানি। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম 7 মাসে রিলায়েন্সের জামনগর রিফাইনারি রাশিয়া থেকে প্রায় 19 মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করেছে, যার মূল্য $870 কোটি। এসব তেল পরিশোধনের পর রফতানি করা হয়েছে পশ্চিমেরই বিভিন্ন দেশে। 2023 সালের ফেব্রুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত জামনগর রিফাইনারি থেকে বিভিন্ন দেশে রফতানি করা হয়েছে $8500 কোটি বেশি মূল্যের পরিশোধিত তেল। এর মধ্যে প্রায় 42% গেছে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোতে। শুধু ইউরোপীয় ইউনিয়নেই রফতানি হয়েছে প্রায় $2000 বিলিয়ন তেল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পরিমাণ $630 কোটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ জানিয়ে বলেন, ভারত ও চীন রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা, যা ইউক্রেনে রুশ আগ্রাসনকে সহায়তা করছে। তার এই প্রতিক্রিয়ায় ভারতের ওপর 50% বর্ধিত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বাল্টিক সাগরের নিচে অবস্থিত গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিমে বিস্ফোরণের আলোচিত ঘটনায় ইউক্রেনের এক নাগরিককে গ্রেফতার করেছে ইতালি পুলিশ। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে জার্মান প্রসিকিউটর অফিস। সেরহি নামের ওই ব্যক্তিকে ইতালির রিমিন প্রদেশ থেকে গ্রেফতার করা হয়। আর সন্দেহভাজনের বিরুদ্ধে গ্যাস পাইপলাইনের বিস্ফোরক